চার্জে গঠিত অপরাধের প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য উপস্থাপিত হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষে টোটাল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। আর্গুমেন্টস করার সময় একটি বিষয় সুস্পষ্টভাবে বলেছি যে একজন আসামি একটি মামলায় গ্রেপ্তার হলে তার মূলত মোট চারটি জায়গায় কথা বলার স্কোপ থাকে। একটি হলো আসামি যখন গ্রেপ্তার হয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করা হয় তার নিকট, আরেকটি হলো চার্জ গঠনের সময়, আরেকটি হলো 342-এর সাফাই সাক্ষীর সময়, আরেকটি রেয়ার ঘটনা আছে সেটা হলো 340-এর 3-এ সাক্ষ্য দেওয়ার সময়। এই ঘটনার বাইরে আসামি অন্য কোথাও কোনো কথা বলতে পারে না। সেই কথা বললে কি হয়, সেই কথা অন্যের শেখানো কথা হতে পারে অথবা জেলখানায় যে আসামিরা যাদের সাথে থাকে সহ প্রিজনারদের কুচক্রর বুদ্ধির একটা অংশ হিসাবে বলতে পারে। আমরা বিশেষ করে 1 নম্বর আসামি সোহেল রানা তার 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত অত্র ট্রাইব্যুনালে পড়ে শোনাই। সেই রেকর্ডকৃত 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আমরা মাননীয় ট্রাইব্যুনালে বলেছি বিধি বহির্ভূতভাবে 342-এর অধীনে আসামি পরীক্ষার সময় অর্থাৎ সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। এগুলো আদালতে বিবেচনার বিষয় নয়। আমরা তারপর আর্গুমেন্ট করেছি এই মামলার ভিকটিম রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে তার দেহ খণ্ড বিখণ্ড করে লাশ গুম করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন আসামি দ্বয়, একজনের সহায়তায় আরেকজন অর্থাৎ 1 নম্বর আসামি কর্তৃক 2 নম্বর আসামির সহায়তায়, সেই ঘটনাগুলো সকল সাক্ষীর সাক্ষ্যে নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় আমরা এনেছি, এই মামলার ঘটনাস্থান হলো আসামি 2 জনের বাসস্থান করা যে ফ্ল্যাট অর্থাৎ ভিকটিমের পিতার যে ফ্ল্যাট তার অপোজিট সাইডে ডান দিকের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যে 3টি রুম আছে, 3টি রুমে মধ্যে যে রুমটিতে আসামি 2 জন থাকতেন আর বাকি 2টি রুমে অন্য কেউই ছিল না, এটা ঘটনার সময় সেটা সাক্ষ্যে প্রমাণিত হয়ে গেছে এবং তালাবদ্ধ ছিল। তাহলে তাদের ফ্ল্যাটে এই যে ডেড বডি পাওয়া গেল, এই ডেড বডি পাওয়ার এই ঘটনাটি হলো এভিডেন্স অ্যাক্টের 106 ধারা অনুসারে আসামিদ্বয়ের বিশেষ নলেজ, এই যে আসামিদ্বয়ের বিশেষ নলেজ বা স্পেশাল নলেজ, তার অধীনে ওয়াইফ কিলিং কেসের মতো এই উপমহাদেশে বহু জাজমেন্ট দেয়া হয়েছে আমাদের উচ্চ আদালত বিশেষ করে আপিল বিভাগ। সেই সকল জাজমেন্টের আলোকে আসামিকে ব্যাখ্যা করতে হয় যার কাস্টডিতে কোনো ব্যক্তি মারা যায় যে তার মৃত্যুর কারণ কি কারণে তার মৃত্যু হয়েছে এবং সেই কারণ যদি ব্যাখ্যা হয়, সেই ব্যাখ্যা যদি আদালতের নিকট অ্যাকসেপ্টেবল হয় দেন তিনি বাঁচতে পারেন। কিন্তু আমাদের এই মামলায় আসামিদ্বয় কোনো ধরনের এক্সপ্লেনেশন প্রদান করেননি কেন কিভাবে তাদের বাসায় ভিকটিম রামিসা আক্তার মারা গেলেন, তার দেহ খণ্ড বিখণ্ড করা হলো, এই ব্যাপারে একটি শব্দ তাদের এক্সপ্লেনেশন নাই। উপরন্ত কি আছে, 1 নম্বর আসামি সোহেল রানার দোষ স্বীকারোক্তি যাহা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত, সেই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164 ধারার অধীনে যে কনফেশন দেয়া হয়েছে বা দোষ স্বীকারোক্তি, সেই দোষ স্বীকারোক্তি আসামিদ্বয়ের যে সংশ্লিষ্টতা সেটাও দিবালোকের মতো প্রতিষ্ঠা করে। এই কারণে আমরা
পরিষ্কারভাবে আবেদন জানিয়েছি আর্গুমেন্ট শেষে যে এই দুইজন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন কনক্লুসিভলি বা নিরঙ্কুশভাবে তাদের বিরুদ্ধে গঠিত চার্জের প্রমাণ সাক্ষ্য এবং ম্যাটেরিয়াল দ্বারা প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন উইথ হাম্বল সাবমিশন আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। এবং আমরা এও জানাচ্ছি মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। ধন্যবাদ সকলকে। একটা প্রশ্ন করার ছিল, সেটা হচ্ছে আসামি পক্ষ 201 ধারায় দায় স্বীকার করে যাবজ্জীবন অনুসারে যে তারা এই অপরাধ ঘটিয়েছেন। আর স্টেট ডিফেন্স লয়ারের পক্ষে আপনারা খেয়াল করেছেন উনি একটা সাক্ষ্যের কথা বলেছিলেন যে উনি ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন। আমরা চ্যালেঞ্জ করেছি যে এন্টায়ার এভিডেন্স অফ আইও মানে PW16 তার কোথাও নাই বা তার জবানবন্দিতে নাই, পরে উনি দেখাতে পারেননি, তার মানে প্রমাণিত হয় যে উনি ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন না। আরেকটি বিষয় যেটা আপনি বলেছেন 201 ধারায় শাস্তি কামনা করেছেন বা শাস্তি চেয়েছেন, একই সাথে কিন্তু তারা যাবজ্জীবনও চেয়েছেন যে যেহেতু আসামি মাপ চেয়েছে, কিন্তু আমরা আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড, এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। 164 এই কথা নাই যে ঘটনার দিন তিনি নেশা করেছেন, এই কথা কিন্তু 164 নাই। সেটা আমরা আদালতে চ্যালেঞ্জ আকারে দেখিয়েছি, তখন স্টেট ডিফেন্স লয়ার এই বিষয়ে আর কোনো কথা বলেননি, তার মানে মেনে নিয়েছেন যে হ্যাঁ এটা তার ভুল সাবমিশন হয়েছে। সাক্ষ্য প্রমাণ দ্বারা এবং অকাট্য যে আলামত এবং দলিলাদি সেটি দিয়ে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে এই মামলাটি প্রমাণ করতে পেরেছেন কিনা? অবশ্যই আমরা প্রমাণ করতে পেরেছি পুঙ্খানুপুঙ্খভাবে, সন্দেহাতীতভাবে, এবং এর সাথে এডিশনালি 106-এর অধীনে যে বার্ডেন অফ প্রুফ যে কি কারণে তার মৃত্যু হয়েছে এই ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন তারা দেয়নি। তার ফলে যেটা হলো দুই দিক থেকে এই মামলা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। সঠিক সঠিক প্রশ্নই আসে না। আমি আর্গুমেন্টে বলেছি, একটু আগেও আমি বলেছি যে 4টা স্টেজ মোট, সেই স্টেজের মধ্যে প্রথম স্টেজে যদি আসামি না বলে তাহলে ধরে নিতে হবে পরের স্টেজটা হলো আসামি জেলখানায় যায়, জেলখানায় গেলে দুষ্টু কোনো প্রিজনার তাকে এই বুদ্ধি শিখিয়ে দিতে পারে, সেই শেখানো বুদ্ধি অনুসারে দুষ্টু চক্র অথবা দুষ্টু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে বিচারকে জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা ডাইভার্ট করার জন্য অথবা ডিলে করার জন্য এই ধরনের দুষ্টু বুদ্ধির কথা সে ব্যবহার করেছে। কোনো সুযোগ ছিল না এবং কোনো সুযোগ নাই। স্বপ্না যখন এই তাদের যে সংশ্লিষ্ট ঘটনাস্থল অর্থাৎ ফ্ল্যাটে ছিলেন এবং তার থাকা অবস্থায় যেহেতু রামিসা আক্তার এই শিশু ভিকটিমের ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে, তাহলে ওনার একটা পদক্ষেপ, যে কোনো পদক্ষেপ উনি নিতে পারতেন। ফর এক্সাম্পল দরজা খুলে চিৎকার করতে পারতেন, জানালা দিয়ে চিৎকার করতে পারতেন, যেহেতু দরজার অপোজিট দরজাই হলো রামিসা ভিকটিমের পিতামাতার ফ্ল্যাট। এই ছোট্ট একটি কথা যদি ভিতর থেকেও বলতেন তাও কিন্তু তার বাবা মা সচেতন হয়ে, অন্ততপক্ষে মা যেহেতু ছিল সচেতন হয়ে সবাই মিলে প্রিভেন্ট করতে পারতো। এই যে প্রিভেন্টিভ অ্যাকশন, এটাকেই বুঝিয়েছি যে উনি কোনো প্রকার প্রিভেন্টিভ অ্যাকশন নেননি বা কার্যক্রম গ্রহণ করেননি। এইটা তারপরেও একটু বলে দেই, কাঠগড়ায়
2 নম্বর আসামি 1 নম্বর আসামির উপর তেড়ে গিয়েছিলেন যখন এই মামলার বিভৎসতা জিনিসগুলো দেখানো হয়েছিল আর্গুমেন্টের সময়। আর এই বিষয়টি মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন যে আর্গুমেন্টের সময় আসামিদের উপস্থিত থাকা ম্যান্ডেটরি না। যদি আবারও আসামি 2 জনের মধ্যে যে কেউ এই ধরনের ঘটনা ঘটায় তাহলে নিচে যে গারদখানা আছে সেখানে রেখে আর্গুমেন্ট করা সম্ভব হবে। সুতরাং আপনারা শান্ত থাকেন, এই কথা মাননীয় ট্রাইব্যুনাল বলেছিলেন। ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, আমরা রাষ্ট্রপক্ষে আসামিদ্বয়ের বিরুদ্ধে গঠিত চার্জ প্রমাণের নিরিখে যে 16 জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করেছেন এবং মাননীয় ট্রাইব্যুনাল রেকর্ড করেছেন, সেই সাক্ষ্য হতে ইনক্রিমিনেটিং এভিডেন্স দেখিয়ে নিরঙ্কুশভাবে আমরা সাক্ষ্য আর্গুমেন্টে দেখিয়েছি যে এই আসামিদ্বয় তাদের কৃতকর্মের জন্য যে অপরাধ ঘটিয়েছেন, অর্থাৎ 1 নম্বর আসামি ভিকটিম রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা করেছেন, তার প্রমাণ আমরা দেখিয়েছি সাক্ষ্যের মাধ্যমে। একই সাথে 2 নম্বর আসামি উক্ত ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রিভেন্টিভ কোনো মেজার না নিয়ে সহযোগিতা করেছেন। একই সাথে তার লাশ খণ্ড বিখণ্ড করে গুম করার কার্যক্রমের অংশ হিসাবে যে জঘন্যতম কাজগুলো করেছেন এবং 2 নম্বর আসামির সহায়তায় 1 নম্বর আসামি পালিয়ে গেছেন, সেই বিষয়ে এই 3 ধরনের অপরাধের নিরঙ্কুশ এভিডেন্স আর্গুমেন্টে দেখিয়ে আমরা প্রমাণ করতে উপস্থাপন করেছি যে আসামিদ্বয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন 9(2) এর অধীন পরিতব্য 30 এবং পেনাল কোডের 201 ধারার অপরাধ প্রমাণিত হয়েছে। এবং মাননীয় ট্রাইব্যুনাল আমাদের সকল আর্গুমেন্ট শুনে রাষ্ট্রপক্ষ আর্গুমেন্ট শেষ হওয়ার পর স্টেট ডিফেন্স লয়ারের পক্ষে আর্গুমেন্ট শোনেন এবং স্টেট ডিফেন্স লয়ার 1 নম্বর আসামির যাবজ্জীবন এবং 2 নম্বর আসামির লঘুদণ্ড অর্থাৎ 201-এ লঘুদণ্ড প্রার্থনা করলে আমরা কাউন্টার হিসেবে রাষ্ট্রপক্ষে আমরা বলি তারা যেহেতু হেইনাস অফেন্স করেছে এবং এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে, আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার দীর্ঘ 4 কার্য দিবসে অনবরত বিচার কাজ শেষে আজকে বিজ্ঞ আদালত যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষ এবং স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আসামি পক্ষে আমি যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আগামী 7 তারিখ 7/6/2026 তারিখ এই মামলা বিজ্ঞ আদালত রায়ের জন্য দিন ধার্য করেছেন। আশা করি বিজ্ঞ আদালত আগামী 7/6/2026 তারিখ রায় প্রচার করবেন। ন্যায় বিচার চেয়েছেন কিনা, ন্যায় বিচার চেয়েছিলেন কিনা আসামিদের জন্য? যেহেতু এই আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করেন। থ্যাংক ইউ। দুশো এক ধারায় মানে সোহেলের জন্য যাবজ্জীবন, তার স্ত্রীর জন্য 201 ধারায় আসলে কি বলেছেন কিনা এই বিষয়টা কি বলতে চান? হ্যাঁ, আমি যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকেও বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক, এটা আমি বিজ্ঞ আদালতে বলেছি। দেখেন, আপনারা যেমন জানেন এই বাংলাদেশের এবং পৃথিবীর সব মানুষ জানে যে এই আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় এই আসামিদ্বয়ের পক্ষে আমাদের ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য দাঁড়াবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ঠিক এই সময়ে এমতো অবস্থায় এই ধরনের একটা চাঞ্চল্যকর মামলা বিচার কার্য শুরু করার জন্য আসামির পক্ষে একজন আইনজীবী নিয়োগ প্রয়োজন ছিল। বিচার কার্য শুরু করার জন্য এটা একটা অত্যাবশ্যকীয় বিষয় এবং যেহেতু আসামির পক্ষে কোনো লয়ার নাই, সেহেতু সরকারকে বাংলাদেশ সরকারকে যদি এই বিচার কার্য চালাইতে হয় এবং এই ধরনের একটা চাঞ্চল্যকর মামলার বিচারের নজির সৃষ্টি করে যেন সমাজে দেশে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য বাংলাদেশ সরকার চেয়েছিল এই মামলাটা অতি দ্রুত নিষ্পত্তি করতে। এই নিষ্পত্তি করার জন্য একজন আইনজীবী প্রয়োজন ছিল এবং সরকার যেহেতু ফৌজদারি বিচার ব্যবস্থায় বলা আছে আসামি যদি আইনজীবী না থাকে তাহলে সরকারকে একজন আইনজীবী দিতে হবে। সেই হিসাবে বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো যদি বক্তব্য থাকে আসামিদের, সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করার জন্য আমাকে নিয়োগ প্রদান করে আমি ওই বাংলাদেশ সরকার কর্তৃক আদিষ্ট হয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে এই আসামিদের পক্ষে যদি কোনো ধরনের যুক্তিতর্ক থাকতো বা কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য থাকতো সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতাম। যেহেতু এই আসামি কোনো ধরনের সাফাই সাক্ষ্য দিবে না বলে বিজ্ঞ আদালত জানিয়েছেন, তাই সেহেতু বোঝা যাচ্ছে যে এই আসামিদের আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসামিদের কাছে ছিল না যথেষ্ট এবং আসামি নিজেই বিজ্ঞ আদালতে গতকালকে দোষ স্বীকার করেছে। থ্যাংক ইউ।